বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব দ্য স্ট্রেট লাইন্স বা সরলরেখার লেকচার 2 নিয়ে। লেকচার 2 এর অধীনে প্রথম প্রশ্ন 4, সরলরেখার x-4y + 2z + 7 = 0 ইকুয়াল 3x + 3y - z - 2 সমীকরণটিকে প্রতিসাম্য আকারে প্রকাশ করো অথবা প্রমাণ আকারে প্রকাশ করো। তাহলে আমরা কিন্তু দেখেছিলাম সরলরেখার প্রমাণ আকার লেকচার 1-এ আমরা যখন সূত্রগুলো পড়েছি তখন কিন্তু দেখেছি কোনো একটা সরলরেখার প্রমাণ আকার কী রকমের হয়, এরকমের x - x1 / a ইকুয়াল y - y1 / b ইকুয়াল z - z1 / c। তাহলে এই যে এ বি সি, এই এ বি সি এটা হচ্ছে ওই প্রদত্ত সরলরেখার কি দিক অনুপাত, প্রদত্ত সরলরেখার কি দিক অনুপাত, ঠিক আছে। আর x1 y1 এবং z1টা হচ্ছে প্রদত্ত সরলরেখার উপরস্থ একটা বিন্দু, ঠিক আছে। উপরস্থ একটা বিন্দু হচ্ছে x1 y1 z1। তাহলে আমাদের এখানে প্রদত্ত যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটাকে যদি আমরা প্রতিসাম্য বা প্রমাণ আকারে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে আমাদের এই সরলরেখাটার উপরস্থ একটা বিন্দু নির্ণয় করতে হবে এবং আমাদের এই সরলরেখাটার দিক অনুপাত এ বি সি বের করতে হবে। তো তারপরে আমরা এই প্রতিসাম্য বা প্রমাণ আকারের সূত্রে, অর্থাৎ এই সূত্রটায় যদি মানগুলো বসাই তাহলে যে আকারটা পাবো সেই আকারটাই হচ্ছে এইখানে যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটার প্রতিসাম্য বা প্রমাণ আকার। তাহলে এইখানে কিন্তু আমরা 3টা পদ্ধতি ফলো করেছি। আপনাদের যে প্রচলিত বই তিতাস পাবলিকেশনের তিতাস বই, তিতাস সিরিজের সেই বইয়ে 3টা পদ্ধতি ফলো করা হয়েছে, তবে আরও অনেক পদ্ধতি আছে সেগুলো করা যেত। তো এখন আমরা সেই 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন প্রথম পদ্ধতি, তাহলে আমরা প্রথম পদ্ধতি থেকে আমরা প্রথমে কি বের করব, আমাদের কোশ্চেনে যে সরলরেখাটা দেওয়া ছিল সেই সরলরেখার উপরস্থ একটা বিন্দু নির্ণয় করব। তাহলে একটু খেয়াল করি আমরা সরলরেখাটা কি x - 4y + 2z + 7 = 0। তারপরে আরেকটা হচ্ছে ইকুয়াল, আরেকটা টার্ম হচ্ছে কি 3x + 3y - z - 2, ঠিক আছে এইটা। এখন তাহলে প্রথম পদ্ধতিতে আমরা উপরস্থ বিন্দু কিভাবে নির্ণয় করব, সরলরেখার উপরস্থ একটা বিন্দু কিভাবে নির্ণয় করব দেখুন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে প্রদত্ত সরলরেখার প্রথম এবং দ্বিতীয় সমতলে, তার মানে প্রথম সমতল কোনটা, এই যে প্রথম সমীকরণটা, আর দ্বিতীয় সমতল কোনটা, এই যে 3x + 3y - z - 2 = কি 0। তাহলে এই প্রথম এবং দ্বিতীয় সমতলে আমরা y এর মানটা কি ধরবো, 0 ধরবো। তাহলে একটু খেয়াল করি y এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে আমার দুইটা সমীকরণ পাবো কেমন দেখুন, x মাইনাস, তাহলে y এর মান যদি এখানে 0 বসাই তাহলে কি হবে, y এর মান 0 বসালে কিন্তু আমাদের আসবে হচ্ছে 4 × 0 মানে 0। তাহলে এই পদটাই কিন্তু আমাদের কি হবে, বিলুপ্ত হবে। তারপরে +2z + 7 এই যে এরকমের আসবে = 0। দ্বিতীয় সমতলে যদি আমি y এর মানটা বসাই তাহলে আসবে হচ্ছে 3x, তাহলে 3y এর পদটা কি চলে যাবে -z - 2 = 0। এই যে এই রকমের দুইটা ইকুয়েশন আমরা পাবো। তাহলে দেখুন এই দুটো ইকুয়েশনই কিন্তু আমাদের এখানে লেখা হয়েছে x + 2z + 7 = 0, 3x - z - 2 = কি 0। এখন এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে এখানে যে দুইটা চলক আছে x এবং z, এই x এবং z এর মান নির্ণয় করব। এখন এইখানে কিন্তু সমাধান প্রক্রিয়া আপনি ইচ্ছা করলে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারেন, অপনয়ন পদ্ধতিতে করতে পারেন অথবা বর্গগুণন পদ্ধতিতে করতে পারেন। তবে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্গগুণনটা অ্যাপ্লাই করি। তাহলে এই সমীকরণ দুইটিতে যদি আমরা বর্গগুণন অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখুন, প্রথমে আমরা x চলক নিলাম, তাহলে x এর পদগুলো বাদ যাবে। তাহলে এই যে z এর সহগ কত এখানে 2, আর এইখানে কনস্ট্যান্ট কত -2, তাহলে 2 এর সাথে এই -2 কি হবে আর গুণন হবে, তাহলে কি হবে -4। তারপরে সূত্রের মাইনাস, এরপরে
জেডের সহগ কত এখানে -1 আর এখানে কনস্ট্যান্ট কত 7, তাহলে আর গুণন করলে কি হবে -1 ইন্টু 7 মানে হচ্ছে -7। তো তারপরে ইকুয়াল, এরপরে চলো কি আমাদের জেড, তাহলে জেডটা যখন নিয়ে কাজ করব তখন জেডের পদটা বাদ যাবে। তো তারপরে আমরা কি করব, এই যে জেডের পদটা বাদ গেলে এই 7-এর সাথে এই 3 এক্সের সহগ 3 গুণ হবে আর তাহলে 3 সাতা কত 21, তারপরে সূত্রের মাইনাস, তারপরে এই যে এক্সের সহগ কত এখানে 1 আর এখানে কত -2, তাহলে 1-এর সাথে -2 গুণ করলে কি হবে 1 ইন্টু -2 মানে হচ্ছে -2, তারপরে ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এখন আমাদের কনস্ট্যান্ট নিয়ে কাজ করবো, তাহলে কনস্ট্যান্ট বাদ, তাহলে এইখানে এক্সের সহগ 1 এখানে জেডের সহগ -1 আর গুণন হবে, তাহলে কি হবে -1, তারপরে সূত্রের মাইনাস 3-এর সাথে এই যে 2 গুণ হবে, তাহলে 3 গুণে কত 6, তাহলে দেখুন আমাদের কি দাঁড়ায় x ডিভাইডেড বাই -4 প্লাস 7, কারণ মাইনাস যাবে না যে প্লাস, তারপরে জেড ডিভাইডেড বাই 21 প্লাস কত 2 মাইনাস যাবে না যে প্লাস 1 ডিভাইডেড বাই -1 আর -6 মানে হচ্ছে -7। তো তারপরে x ডিভাইডেড বাই এখানে কত 3, তারপরে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে 23 ইকুয়াল 1 ডিভাইডেড বাই -7। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা হচ্ছে এই যে প্রথমটা সমান তৃতীয়টা লিখতে পারি, অর্থাৎ এই প্রথমটা সমান কি এই কনস্ট্যান্টের যে মানটা এসেছে সেটা, তাহলে কি হবে সুতরাং x ডিভাইডেড বাই 3 ইকুয়াল 1 ডিভাইডেড বাই -7, তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে কি হবে -7x ইকুয়াল 3, তাহলে x সমান কি হয় x সমান হবে -3 ডিভাইডেড বাই -7, তার মানে এইটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি x ইকুয়াল -3 ডিভাইডেড বাই 7। একইভাবে আমরা z ডিভাইডেড বাই কি লিখতে পারি 23 ইকুয়াল z ডিভাইডেড বাই 23 ইকুয়াল কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই -7। এখানেও সেমভাবে আর গুণন করে জেড এর মানটা কি নিয়ে আসতে পারি, জেড সমান মাইনাস কত আসবে -23 ডিভাইডেড বাই কি 7। তাহলে দেখুন এইখানে কিন্তু আমরা এক্স এর মান পেলাম, জেড এর মান পেলাম, আর ওয়াই এর মান কত ধরেছি 0, তাহলে দেখুন এক্স ওয়াই এবং জেড, তাহলে স্থানাঙ্কটা কি হবে, স্থানাঙ্কটা হবে হচ্ছে -3 ডিভাইডেড বাই 7 কমা ওয়াই এর মান হচ্ছে 0 কমা জেড এর মান হচ্ছে কত -23 ডিভাইডেড বাই কত 7। তাহলে দেখুন আমাদের প্রদত্ত যে সরলরেখাটা উল্লেখ আছে তার উপরস্থ একটা বিন্দু কিন্তু আমরা নিয়ে আসলাম, -3 ডিভাইডেড বাই 7 কমা 0 কমা -23 ডিভাইডেড বাই 7। এই যে এইটাই কিন্তু আমরা সংক্ষেপে লিখেছি, এই যে এক্স এর মান হচ্ছে -3 ডিভাইডেড বাই 7, জেড এর মান হচ্ছে -23 ডিভাইডেড বাই 7 সমাধান করে। সমাধান প্রক্রিয়াটা আমরা এখানে দেখাই নাই, ঠিক আছে, আপনি এভাবে করলেও চলবে। সেই কথাটাই লিখছি, সুতরাং প্রদত্ত সরলরেখার উপরে -3 ডিভাইডেড বাই 7 কমা 0 কমা -23 ডিভাইডেড বাই 7 একটি বিন্দু। তাহলে কিন্তু আমরা আমাদের যে সরলরেখাটার প্রতিসম বা প্রমাণ আকারে প্রকাশ করতে বলছে সেই সরলরেখাটার কিন্তু আমরা উপরস্থ বিন্দু একটা পেয়ে গেছি, তাই না। এখন প্রদত্ত সরলরেখাটার কি বের করব, দিক অনুপাত। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি এখানে প্রথম এবং দ্বিতীয় সমতলে y সমান 0 বসিয়েছেন, আমি যদি x সমান 0 বসাই তাহলে কি কোনো সমস্যা আছে না, আপনি x সমান 0 বসিয়েও করতে পারবেন অথবা z সমান 0 বসিয়েও ক্যালকুলেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বিন্দুটা কি আসবে, ভিন্ন আসবে। এখন বিন্দুটা যদি ভিন্ন আসে তাহলে কি প্রতিসাম্য আকার বা প্রমাণ আকার হবে না, অবশ্যই হবে, কারণ একটা সরল রেখা আপনি যদি চিন্তা করেন, একটা সরল রেখা তো আর একটা বিন্দু নিয়ে গঠিত না, অনেকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত, তাহলে সেই বিন্দুগুলোর ভিতরে আমি একটা বিন্দু বের করছি, আরও তো অনেকগুলো বিন্দু আছে। সেই ক্ষেত্রে এইখানে y সমান 0-র পরিবর্তে যদি আপনি x সমান 0 ধরেন তাহলে অন্য একটা বিন্দু পাবেন, আবার z সমান যদি 0 ধরেন তাহলে অন্য একটা বিন্দু পাবেন, ঠিক আছে। তাহলে আপনি যে কোনোটা নিয়েই করতে পারেন। তো যাই হোক, তাহলে আমরা বিন্দুটা পেলাম, এরপরে আমরা দিক অনুপাত বের করব। তাহলে আমরা দিক অনুপাত কিন্তু লেকচার 1-এ বের করেছি। দিক অনুপাত বের করার জন্য সরলরেখাটির দিক অনুপাত নির্ণয়ের কি আঁকবো, ছক আঁকবো। তাহলে সরলরেখাটি এখানে আমার কি ছিল, x -4y প্লাস 2z প্লাস 7 ইকুয়াল 0 ইকুয়াল 3x প্লাস 3y মাইনাস z মাইনাস 2। তাহলে প্রথমে আমরা কিসের সহগ লিখবো, x এর সহগ 1,
তারপরে ওয়াইয়ের সহগ কত -4, তারপরে জেডের সহগ কত 2। এ পর্যন্ত লেখার পরে দ্বিতীয় যে সমতলটা আছে সেটা এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ। তাহলে এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ 3 এবং জেডের সহগ কত -1। তো তারপরে এখানেও আমরা কি লিখবো, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ। এখানে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, তার মানে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ, তারপরে আবার এক্সের সহগ, ওয়াইয়ের সহগ। তো তারপরে এইখানে আমরা কি করব, এইখানে আমরা এই যে প্রথম যে কলামটা আছে এটাকে বাদ রেখে এই যে -4 এর সাথে -1 আর গুণন করব। তাহলে -4 × -1 মানে কি +4, তারপরে সূত্রের মাইনাস, 3 দিয়ে গুণে কত 6, তারপরে কমা। এখন 2 এর সাথে 18 গুণ করব, 3 দিয়ে গুণে কত 6, মাইনাস, সূত্রের মাইনাস এটা। তাহলে -1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে কি হবে -1, তারপরে কমা, এই 1 এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 × 3, সূত্রের মাইনাস, 3 × 4 কত 12, আর সামনে কি আসবে, একটা মাইনাস আসবে। তো তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি এটাকে, তাহলে কি আসবে -2, 6 + 1, 3 + 12, তাহলে -2, 7, 15। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের প্রদত্ত সরলরেখার উপরস্থ একটা বিন্দুও পেলাম, তারপরে হচ্ছে আমরা কি পেলাম, প্রদত্ত সরলরেখাটার দিক অনুপাতও পেলাম। তাহলে কিন্তু আমরা এখন প্রদত্ত সরলরেখার প্রতিসম বা প্রমাণ আকারের যে সূত্রটা আছে সেই সূত্রের মানগুলো বসিয়ে দিলে আমাদের প্রদত্ত সরলরেখার প্রমাণ বা প্রতিসম আকার কিন্তু পেয়ে যাব। এই যে দেখুন, অতএব -3/7, 0, -23/7 বিন্দুগামী এবং -2, 7, 15 দিক অনুপাত বিশিষ্ট নির্ণয় প্রতিসম আকারের সরলরেখার সমীকরণ। এই যে সূত্রটা কি, x - x1 ডিভাইডেড বাই a ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই b ইকুয়াল z - z1 ডিভাইডেড বাই c। তাহলে x - x1 এর মান কত, তাহলে আমরা বিন্দুটা কি পেয়েছি বলুন তো, বিন্দুটা পেয়েছি হচ্ছে -3/7, 0, -23/7। তাহলে এইটা হচ্ছে আমার x1 এর মান, এটা হচ্ছে আমার y1 এর মান, এটা হচ্ছে আমার z1 এর মান। ঠিক আছে, তাহলে x1 এর জায়গায় কিন্তু আমরা কি বসিয়েছি, -3/7 ডিভাইডেড বাই a বলতে কি, a বলতে হচ্ছে দিক অনুপাত। তাহলে দিক অনুপাত কি পেয়েছি, প্রথমটা পেয়েছি -2, পরে 7, পরে কি 15। তাহলে এইটা হচ্ছে এর মান, তারপরে এইটা হচ্ছে বির মান, এটা হচ্ছে সি এর মান। ঠিক আছে, তাহলে আশা করি এই টার্মটা বুঝতে পেরেছেন। x - x1 এর মান বসালাম, তারপরে ডিভাইডেড বাই a বলতে কি -2। তো তারপরে y - সূত্র কি, y - y1, তাহলে সূত্র হচ্ছে y - y1, তাহলে y - y1 এর মান কত 0 ডিভাইডেড বাই b এর মান কত 7 ইকুয়াল z - z1, তাহলে z1 কত, z1 হচ্ছে -23/7 ডিভাইডেড বাই c বলতে কত আমার এখানে 15। ঠিক আছে, তো বা x প্লাস, তাহলে -3 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই -2 ইকুয়াল y - 0 মানে কি y ডিভাইডেড বাই 7 ইকুয়াল z প্লাস, কারণ -23 ডিভাইডেড বাই 7। এই যে এখানে আমার সমতলটা হচ্ছে এটা। এখন এখানে z এর মান কি বসাবো 1, তাহলে z এর মান 1 বসালে কিন্তু 2 × 1 মানে কি 2, তাহলে 7 আর 2 কত 9, তাহলে x - 4y + 9 = 0, আর 3x + 3y z এর মান যদি 1 বসাই তাহলে এখানে -1 হবে, -1 - 2 মানে কি -3, তাহলে 3x + 3y - 3 = কি 0। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে এই যে বর্গগুণন করব। ঠিক আছে, এখন এইখানে যদি আমরা বর্গগুণন করি তাহলে জিনিসটা কি হবে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, আমরা বর্গগুণন করলে এখানে ফার্স্টে x আসবে, তাহলে x এর পদগুলো বাদ যাবে, -4 এর সাথে -3 কি আর গুণন হবে, তাহলে কি হবে -4 × -3 মানে কি প্লাস 3 4 12 সূত্রের মাইনাস, এই 3 এর সাথে এই 9 কি হবে গুণ হবে, তাহলে 3 নং কত 27 ইকুয়াল y ডিভাইডেড বাই, তাহলে y এর পদ বাদ যাবে, তো 9 এর সাথে এই 3 আর গুণন হবে, 3 নং কত 27 সূত্রের মাইনাস, -3 এর সাথে এখানে x এর সহগ কত 1, তাহলে -3 এর সাথে 1 গুণ হবে, তাহলে -3 ইকুয়াল 1 ডিভাইডেড বাই, তাহলে 1 বাদ যাবে, এই যে কনস্ট্যান্ট পদটা, তাহলে এই x এর সহগের সাথে এখানে y এর সহগ আর গুণ হবে, তাহলে এখানে 1 এখানে 3, 3 1 3 সূত্রের মাইনাস,
তো তারপরে এই 3-র সাথে এই -4 আর এই গুণন হবে, তাহলে 3 4 12, অর্থাৎ -12 হবে। ঠিক আছে, তো তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এক্স ডিভাইডেড বাই, তাহলে এখানে কত হবে -15 ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই, এখানে কত হয় মাইনাস যে +3, তাহলে 27 আর 3 কত, 3 যোগ করলে 30 হয়, 1 ডিভাইডেড বাই এখানে 3 মাইনাস যে +13, তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু আমাদের কি 12, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 15, অর্থাৎ 15, অর্থাৎ এখানে 3 মাইনাসে +12, তাহলে কত হবে 15। তো তাহলে আমরা এক্স এর ভ্যালু, তাহলে এইটা সমান আমরা কি ধরবো এটা, তাহলে দেখুন এক্স ডিভাইডেড বাই -15 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 15, অথবা ওয়াই ডিভাইডেড বাই 30 ইকুয়াল 1 ডিভাইডেড বাই কি 15। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে 15x সমান কি -15, উভয় পক্ষকে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে x সমান আমরা পাবো হচ্ছে -1। এখানেও সেম ওয়েতে আমরা যদি চিন্তা করি তাহলে y এর ভ্যালুটা পাবো কত 2, তাহলে x এর মান পেয়েছি -1, y এর ভ্যালু পেয়েছি 2, আর z এর মান ধরেছি আমরা কত 1, z এর মান 1 ধরেই তো x এর মানটা পেয়েছি। তাহলে আমার বিন্দুটা কি হবে, বিন্দুটা হবে -1, x এর ভ্যালু, y এর মান হচ্ছে 2 এবং z এর ভ্যালু হচ্ছে কি 1, অর্থাৎ -1 2 1। এই যে, তো আবার প্রদত্ত সরলরেখার প্রথম এবং দ্বিতীয়, তাহলে এখানে কিন্তু আমাদের কি 12, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 15, অর্থাৎ 15, অর্থাৎ এখানে 3 মাইনাসে +12, তাহলে কত হবে 15। তো তাহলে আমরা এক্স এর ভ্যালু, তাহলে এইটা সমান আমরা কি ধরবো এটা, তাহলে দেখুন এক্স ডিভাইডেড বাই -15 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 15, অথবা ওয়াই ডিভাইডেড বাই 30 ইকুয়াল 1 ডিভাইডেড বাই কি 15। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে 15x সমান কি -15, উভয় পক্ষকে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে x সমান আমরা পাবো হচ্ছে -1। এখানেও সেম ওয়েতে আমরা যদি চিন্তা করি তাহলে y এর ভ্যালুটা পাবো কত 2, তাহলে x এর মান পেয়েছি -1, y এর ভ্যালু পেয়েছি 2, আর z এর মান ধরেছি আমরা কত 1, z এর মান 1 ধরেই তো x এর মানটা পেয়েছি। তাহলে আমার বিন্দুটা কি হবে, বিন্দুটা হবে -1, x এর ভ্যালু, y এর মান হচ্ছে 2 এবং z এর ভ্যালু হচ্ছে কি 1, অর্থাৎ -1 2 1। এই যে, তো আবার প্রদত্ত সরলরেখার প্রথম এবং দ্বিতীয় সমতলে y সমান 0 বসিয়ে পাই, তাহলে y এর মান আমরা 0 বসাবো। এটা কিন্তু y এর মান 0 বসিয়ে আমরা সমাধানটা কিন্তু প্রথম পদ্ধতিতে দেখিয়েছি, সুতরাং এটা আপনারা নিজেরাই করতে পারবেন। সুতরাং প্রদত্ত সরলরেখার উপর -3 ডিভাইডেড বাই 7, 0, -23 ডিভাইডেড বাই 7 অপর একটি কি বিন্দু। তাহলে আমরা কিন্তু প্রদত্ত সরলরেখার উপর কয়টা বিন্দু পেয়ে গেলাম, 2টা বিন্দু। তাহলে 2টা বিন্দু যদি আমার প্রদত্ত সরলরেখায় জানা থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা প্রতিসাম্য আকারে বা প্রমাণ আকারে আমরা কি প্রকাশ করতে পারি। সেটা সূত্রটা কি দেখুন, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল z - z1 ডিভাইডেড বাই z1 - z2। তাহলে এইখানে x1 বলতে হচ্ছে -1, y1 বলতে 2, z1 বলতে কি 1, আর x2 বলতে -3 ডিভাইডেড বাই 7, y2 বলতে 0 এবং z2 বলতে -23 ডিভাইডেড বাই কি 7। তাহলে ওই হিসাবে আমরা এখানে মানগুলো বসিয়েছি, x - x1 এর মান কত -1, x1 - x2, তাহলে x1 এর মান -1, x2 এর মান কত -3 ডিভাইডেড বাই 7 ইকুয়াল y - y1, তাহলে y1 এর মান কত 2, তারপরে y1 - y2, y1 এর মান হচ্ছে 2, y2 এর মান হচ্ছে কত 0, তাহলে 2 - 0 ইকুয়াল z - z1, তাহলে z মাইনাস কি z1, তাহলে z1 কত 1 ডিভাইডেড বাই z1 - z2, তাহলে z1 এর মান হচ্ছে 1 মাইনাস z2 এর মান হচ্ছে কত -23 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন, এই যে x -1 ডিভাইডেড বাই -1 -3 ডিভাইডেড বাই 7 ইকুয়াল y - 2, 2 - 0 মানে হচ্ছে 2 ইকুয়াল z - 1 ডিভাইডেড বাই 1 + 23 ডিভাইডেড বাই 7।
তো তারপরে আমরা যদি এই 7কে লসাগু করি তাহলে -7 প্লাস কি 3, তাহলে -7 প্লাস 3 মানে কি -4 ডিভাইডেড বাই 7, আর উপরে x+1 আছে, x+1ই থাকবে, ইকুয়াল y-2 ডিভাইডেড বাই কি 2 ইকুয়াল z-1 ডিভাইডেড বাই, এখানে যদি 7 লসাগু করি তাহলে 7 প্লাস কি অর্থাৎ 7 প্লাস 23 ডিভাইডেড বাই 7 মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই কি 7। তো এখন আমরা কি কাজ করেছি, এখন আমরা প্রতিপক্ষকে -7 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা যদি -7 ডিভাইডেড বাই 2 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এখানে আমরা কি পাবো, এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে 2, ঠিক আছে, এখানে কি পাবো 2 পাবো, আর এখানে কি পাবো 2 কাটা যাবে -7 পাবো, এখানে কি পাবো, এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে 7 কাটা যাবে এবং 2 দ্বারা 30কে যদি কাটি তাহলে 15, আর যেহেতু -7/2 দ্বারা গুণ করতেছি মানে ভাগ করতেছি তাহলে -15 পাবো, ঠিক আছে। তাহলে ইহাই নির্ণয় সরলরেখার প্রতিসাম্য আকার বা প্রমাণ আকার। আশা করি দ্বিতীয় পদ্ধতিটাও আপনাদের ক্লিয়ার। এরপরে তৃতীয় পদ্ধতি, অপসারণ পদ্ধতি ব্যবহার করে প্রতিসাম্য আকারে প্রকাশ। তাহলে প্রদত্ত সরলরেখার প্রথম সমতলটা কি x-4y প্লাস 2z প্লাস 7 = 0, এটাকে 1 নং ধরলাম, এবং প্রদত্ত সরলরেখার দ্বিতীয় সমতল 3x প্লাস 3y মাইনাস z মাইনাস 2 = কি 0। এই যে প্রথম সমতল এটা, দ্বিতীয় সমতল হচ্ছে এটা কি আমরা 1 2 ধরে নিলাম, ঠিক আছে। তো এখন 2 নংকে আমরা 2 দ্বারা কি করেছি, 2 নংকে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করে 1-এর সাথে যোগ করেছি, তাই না। তাহলে এখন আমার 2 নং কি ছিল, 2 নং কিন্তু ছিল এরকমের 3x প্লাস 3y মাইনাস z মাইনাস 2, তাই না, এটা হচ্ছে 2 নং। এখন 2 নংকে যদি আমি 2 দ্বারা যদি ভাগ করি, ভাগ না গুণ করি, তাহলে কি হবে 3 দুগুণে 6 6x প্লাস 3 দুগুণে 6 6y মাইনাস 2z 2 দুগুণে 4 মাইনাস 4। তো তারপরে যোগ করব কার সাথে, যোগ করব 1 নং সমতলের সাথে। তাহলে 1 নং কি ছিল x মাইনাস 4y প্লাস 2z প্লাস 7, ঠিক আছে, ইকুয়াল কি 0। তাহলে দেখুন এখানে ক্যালকুলেশন করি আমরা, এখানে আমাদের 6x আছে, এখানে x আছে, তাহলে কি হবে 7x, তারপরে এখানে 6y আছে, এখানে -4y আছে, তাহলে কি হবে প্লাস 2y, এরপরে প্লাস 2z মাইনাস 2z কাটা যায়, আর এখানে -4 এখানে +7, তাহলে কি হবে +3 ইকুয়াল কি 0। এই জিনিসটাই আমরা ডিরেক্ট লিখেছি এখানে 7x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল কি 0। তো তারপরে 7x প্লাস 3 ইকুয়াল -2y, তো -2y সমান কি 7x প্লাস 3, তাহলে y সমান কি লিখতে পারি 7x প্লাস 3 ডিভাইডেড বাই -2। এরপরে আমরা 7টা কমন নিয়েছি, তাহলে 7টা কমন নিলে কি হবে x প্লাস 3 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই কি -2, এটা কিন্তু আমাদের কিসের মান y এর মান, ঠিক আছে। তো তারপরে এই 7টাকে যদি আমরা নিচে লিখতে চাই তাহলে কি হবে y সমান x প্লাস 3 ডিভাইডেড বাই 7 মাইনাস 2 ডিভাইডেড বাই 7। এখন এটা যদি উল্টায় দেয় তাহলে 7টা কিন্তু এই x প্লাস 3/7 এর সাথে গুণাকারী আসবে। এখন এটা কেন করলাম, কারণ আমরা যখন সরলরেখার প্রমাণ আকার দেখেছি তখন কিন্তু আমার সূত্রটা ছিল এরকমের x মাইনাস x1 ডিভাইডেড বাই a, তাহলে এখানে কিন্তু আমার কোনো সাংখ্যিক মান গুণ আকারে থাকতে পারবে না, এই কারণে 7টাকে সরাই দেওয়া, ঠিক আছে। তো তারপরে আবার এখন কি করেছি আমরা 1 নংকে 3 ধারা কি করেছি গুণ করেছি, তাহলে 1 নংকে যদি আমরা 3 ধারা গুণ করি তাহলে কি হবে 1 নং হচ্ছে x মাইনাস 4y প্লাস 2z প্লাস 7 ইকুয়াল কি 0, এটা হচ্ছে আমার 1 নং। এখন এটাকে আমি 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3x মাইনাস 3 4 12y প্লাস 3 দুগুণে 6 6z প্লাস 3 7 21। তারপরে বিয়োগ করব কার সাথে, বিয়োগ করব হচ্ছে 2 নংয়ের সাথে, তাহলে 2 নংটা কি আছে আমার আগে লিখে নেই 3x প্লাস 3y মাইনাস z মাইনাস 2 ইকুয়াল 0, এটাও ইকুয়াল 0। তাহলে মাইনাস করলে আমাদের কি চিহ্নের পরিবর্তন হয়, এটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে দেখুন এটা কাটা যায়। তারপরে -12y মাইনাস 3y মানে হচ্ছে -15y, তো তারপরে এখানে কি হবে প্লাস 7z, এখানে কি হবে প্লাস 23 ইকুয়াল 0। এখানে আমাদের দেখুন এখানে 15y আর এখানে আসছে কি -15y, তাহলে একটা মাইনাস সাইন কমন নিতে পারি, তাহলে কি হবে 15y
-7z -23 ইকুয়াল কি 0। তাহলে এই -1টা এ পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 15y -7z -23 ইকুয়াল কি 0। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখানে ডিরেক্ট লিখেছি ক্যালকুলেশন না করে। ঠিক আছে, স্কিপ করেছি কারণ সবগুলো ক্যালকুলেশন করতে গেলে অনেক সময়ের দরকার হবে, সেক্ষেত্রে আসলে আপনি টাইমের ভিতরে শেষ করতে পারবেন না। তাহলে এই জন্য আসলে সংক্ষিপ্ত করা আর কি, এটা রাফ করে নেবেন খুব তাড়াতাড়ি। তাহলে 15y সমান কি লিখতে পারি 7z + 23। তাহলে y সমান কি লিখতে পারি 7z + 23 ডিভাইডেড বাই 15। তো তারপরে আমরা জেডটাকে আমরা কি সিঙ্গেল রাখার জন্য 7 কি করব কমন নিব। তাহলে 7 কমন নিলাম, তাহলে z + 23 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই কি 15। তাহলে y সমান z + 23 ডিভাইডেড বাই 7, আর এই 7টা আমরা কোথায় নিয়ে আসবো 15 এর নিচে। এটা কিন্তু লেখা যায়, উল্টায় দিলে আবার 7 এটার সাথে গুণাকারী আসবে। তাহলে 15 ডিভাইডেড বাই 7। তাহলে y এর মান এখানে একটা পেলাম, উপরে এই যে এইটা একটা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই দুটাকে কিন্তু কি করতে পারি সমান ধরতে পারি। ধরুন এটা একটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, তাহলে দুইটাই কিন্তু y এর মান। তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি x + 3 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই 7 ইকুয়াল y ইকুয়াল z + 23 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 15 ডিভাইডেড বাই কি 7। তো তারপরে আমরা কি করেছি, আমরা প্রতিপক্ষে 7 দ্বারা কি করছি প্রতিপক্ষটাকে 7 দ্বারা ভাগ করেছি। আচ্ছা যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। x + 3 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই কত 7, কত দ্বারা ভাগ করেছি 7 দ্বারা, তাহলে ডিভাইডেড বাই কত 7। এখন এটা যদি আমি উল্টায় দেয় তাহলে ব্যাপারটা কি হবে দেখুন, x + 3/7 ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে কি হবে গুণ দিয়ে 7 এর নিচে হর কি আছে 1, তাহলে 1টা কোথায় যাবে উপরে যাবে, আর লবটা 7 নিচে আসবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এরকমের, আমি একটু আলাদা করে দেখাই। x + 3 ডিভাইডেড বাই 7 এটাকে আমরা একটু ভেঙে যদি লিখতে চাই তাহলে -2 × 1/7 লিখলে কোনো সমস্যা আছে নাই, ইন্টু এখানে কি 1/7। তাহলে এই 1/7টা কোথায় আছে লবে আছে, আর এই 1/7টা কোথায় আছে হরে আছে, তাহলে কাটাকাটি যায়, তাহলে কি থাকবে -2। ঠিক আছে, এইভাবেই আসলে জিনিসটা আসা। তাহলে এখানে কি হবে 7 দ্বারা ভাগ করলে y ডিভাইডেড বাই 7 ইকুয়াল এখানে কি আসবে z + 23 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই কি 15। তাহলে ইহাই নির্ণয় প্রতিসাম্য আকার বা প্রমাণ আকার। তো আশা করি প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটার প্রমাণ আকার বা প্রতিসাম্য আকার কিন্তু বিভিন্ন ওয়েতে বের করা যায়। তাহলে এখানে কিন্তু আমরা 3টা পদ্ধতি দেখেছি। প্রথম পদ্ধতি ছিল প্রদত্ত সরলরেখার একটা উপরস্থ বিন্দু এবং দিক অনুপাত বের করে তারপরে প্রমাণ আকারে কনভার্ট করেছি। দ্বিতীয় যে পদ্ধতিটা ছিল সেখানে কিন্তু আমরা প্রদত্ত সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু বের করে সেই দুইটা বিন্দু থেকে আমরা সরলরেখার প্রমাণ বা প্রতিসাম্য আকার বের করেছি। আর তৃতীয়টা যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে আমরা অপসরণ পদ্ধতিতে ক্যালকুলেশনটা করেছি। ঠিক আছে, তো আশা করি প্রশ্ন 4 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 5, দেখাও যে 1, 2, 3 বিন্দুগামী এবং x - y + 2z - 5 = 0 ইকুয়াল 3x + y + z ইকুয়াল। এরপরে প্রশ্ন 5, দেখাও যে 1, 2, 3 বিন্দুগামী এবং x - y + 2z - 5 = 0 ইকুয়াল 3x + y + z - 6 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ x - 1 ডিভাইডেড বাই -3 ইকুয়াল y - 2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল z - 3 ডিভাইডেড বাই 4। তার মানে আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা, এবং এই সরলরেখার সমীকরণটা কত বিন্দুগামী 1, 2, 3 বিন্দুগামী। তাহলে আমরা কিন্তু একটা বিষয় জানি, সেটা হচ্ছে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় সেই দুইটা সরলরেখার দিক অনুপাত কি হয় সমান হয়। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। সলিউশন, যেহেতু নির্ণয় সরলরেখা x - y + 2z -5 = 0 ইকুয়াল 3x + y + z -6
এটাকে আমরা 1 নং সরলরেখা ধরলাম, 1 নং সরলরেখার সমান্তরাল। তাহলে এই যে সরলরেখার সমান্তরাল হচ্ছে আমাদের, আমরা যে সরলরেখাটা নির্ণয় করব সেই নির্ণয় সরলরেখা কি সমান্তরাল। সুতরাং নির্ণয় সরলরেখার দিক অনুপাত যেটা হবে, এই 1 নং সরলরেখার দিক অনুপাত কি হবে, সেম হবে। তাহলে এখন 1 নং সরলরেখার দিক অনুপাত নির্ণয়ের ছক, এই যে আমরা দিক অনুপাত নির্ণয় করলাম। অবশ্যই লেকচার 1-এ কিন্তু আমরা দিক অনুপাত নির্ণয় করার প্রসেস শিখিয়েছি। যারা লেকচার 1 দেখে আসেননি তারা অবশ্যই লেকচার 1 দেখে আসবেন। তাহলে 1 নং সরলরেখার দিক অনুপাত আমার কত আসলো, -3, 5, কি 4। তো তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে কিন্তু আমরা যে সরলরেখাটা নির্ণয় করব সেই সরলরেখা নির্ণয়কৃত সরলরেখা কত বিন্দুগামী, 1, 2, 3 বিন্দুগামী, এবং তার দিক অনুপাত কত হবে, -3, 5, কি 4। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নির্ণয় সরলরেখার দিক অনুপাত যেটা হবে আপনি কিভাবে বুঝলেন। দেখুন প্রশ্নে বলা ছিল যে আমরা যে সরলরেখাটা নির্ণয় করব সেই সরলরেখা আমার প্রদত্ত সরলরেখার সমান্তরাল। তাহলে প্রদত্ত সরলরেখাটা কি, x - y + 2z - 5 = 0 = 3x + y + z - 6। এই সরলরেখার দিক অনুপাতের কি সমান, যেহেতু এই সরলরেখাটা নির্ণয় সরলরেখার কি সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে দিক অনুপাত কি হয়, সমান হয়। তাহলে আমি এই সরলরেখাটার দিক অনুপাত বের করছি এইটা, তাহলে আমার নির্ণয়কৃত সরলরেখার দিক অনুপাতও তো এটা হবে। তাহলে একটা বিন্দু এবং দিক অনুপাত দেওয়া আছে, তাহলে সেই বিন্দু এবং দিক অনুপাত থেকে আমরা কিন্তু সরলরেখার সমীকরণ বের করতে পারি, যেটা কিন্তু আমরা প্রশ্নে 4-এও দেখেছি। ঠিক আছে, প্রশ্ন 4-এর প্রথম পদ্ধতিতে। তাহলে আমাদের সূত্রটা কি, x - x1 / a, y - y1 / b, z - z1 / c। তাহলে দেখুন x - x1 বলতে কত, বিন্দুটার প্রথম মান 1, আর এ বলতে কত, দিক অনুপাতের প্রথম মান, তাহলে কত -3 = y - y1, y1 হচ্ছে বিন্দুটার দ্বিতীয় মান, তাহলে কত 2, আর দিক অনুপাতের দ্বিতীয় মান হচ্ছে b, তাহলে কি হবে 5 = z - z1, তাহলে z - z1 এর মান কত 3, c এর মান হচ্ছে দিক অনুপাতের কি তৃতীয় মানটা কত 4, আর এইখানে z1 বলতে কিন্তু আমাদের বিন্দুটার লাস্ট মানটা, তাহলে এটা আসছে। এই জিনিসটাই কিন্তু আমরা এই যে এখানে করেছি, দেখুন 1, 2, 3 বিন্দুগামী এবং -3, 5, 4 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ x - 1 / -3 = y - এখানে 2 হবে আর কি, 2 / 5 = z - 3 / 4। এটাই আমার দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। তার মানে আপনি যদি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারেন, অ্যান্সার বেশি কঠিন না, সহজ বিষয়। যাই হোক, প্রশ্ন 5 ক্লিয়ার। এরপরে প্রশ্ন 6, দেখাও যে 3x + 4y - z - 7 = 0 সমতলের উপর লম্ব এবং 1, 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - 1 / 3 = y - 2 / 4 = z - 3 / -1। তো তাহলে এটার আমরা সমাধানটা দেখি। তাহলে 3x + 4y - z - 7 = 0 সমতলের ওপর যে কোনো লম্ব সরলরেখার দিক অনুপাত, দিক অনুপাত কি হবে 3, 4, -1। তাহলে কোনো সমতলের ওপর যদি কোনো একটা সরলরেখা লম্ব হয়, তাহলে ওই সরলরেখার দিক অনুপাত যা হয় ওই সমতলটারও দিক অনুপাত তাই হয়। তাহলে এখানে আমার সরলরেখার দিক অনুপাত কত 3, 4, -1, তাহলে সমতলের দিক অনুপাত কত হবে 3, 4, -1। আশা করি ক্লিয়ার। তো সুতরাং 1, 2, 3 বিন্দুগামী এবং 3, 4, -1 দিক অনুপাত বিশিষ্ট নির্ণয় সরলরেখার সমীকরণ x - x1, x1 এর মান কত 1 / a বলতে কত 3 = y - y1, y1 বলতে কত 2 / b বলতে 4 = z - z1, z1 কত 3 / -1। এটাই প্রমাণ করতে বলছে, এটাই অ্যান্সার। এগুলো খুবই ছোট ছোট অঙ্ক কিন্তু। তো তারপরে আমাদের প্রশ্নটা হচ্ছে প্রশ্ন 7, কি বলা আছে 2, -1, 0 ও 3, -4
5 বিন্দুগামী যে সমতল 2x = 3y = 4 যে সরলরেখার সমান্তরাল তাহা নির্ণয় করো। ঠিক আছে, এই দুটা বিন্দুগামী যে সমতল এত সরলরেখার সমান্তরাল, তার মানে সমতলটা হচ্ছে এত বিন্দুগামী এবং সেই সমতলটা এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটা সমান্তরাল। সেই ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে বলছে? সেই ক্ষেত্রে আমাদের সমতলের সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? অথবা প্রমাণটা এভাবে আসতে পারে, প্রমাণ করো যে 2, -1, 0 ও 3, -4, 5 বিন্দুগামী যে সমতল 2x = 3y = 4z সরলরেখার সমান্তরাল তার সমীকরণ এই যে 29x - 27y - 22z - 85 = 0। তার মানে প্রশ্নটা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে, দুইটা ওয়েট যে কোনো ওয়েতেই আসতে পারে। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে আমরা সলিউশনের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধরি 2, -1, 0 বিন্দুগামী সমতলের সমীকরণ। এখন আমার কিন্তু ওখানে বিন্দু ছিল দুইটা, একটা হচ্ছে 2, -1, 0 আর একটা ছিল 3, -4, 5। ঠিক আছে, তাহলে আমরা একটা বিন্দু দিয়ে সমতলের সমীকরণটা বের করব। তাহলে আমরা কিন্তু চ্যাপ্টার 7-এ আমরা যারা সমতল করে এসেছি তারা কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবো, আর যারা করিনি তাদের কিন্তু একটু সমস্যা হবে। সেই ক্ষেত্রে বলছি একটা বিন্দু দিয়ে সমতলের সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে সূত্রটা হচ্ছে কি, a × x - x1 এটা হচ্ছে a প্লাস b × y - y1 প্লাস c × z - z1। abc হচ্ছে কি দিক অনুপাত ইকুয়াল 0। তাহলে x1টা কি, x1 হচ্ছে 2, y1 হচ্ছে -1 এবং z1 হচ্ছে কি 0। এই যে আমরা এটা সূত্র লিখেছি, সূত্র লিখে x1 এর জায়গায় 2 বসিয়েছি, y1 এর জায়গায় -1 বসিয়েছি এবং z1 এর জায়গায় কি 0 বসিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমার 2, -1, 0 বিন্দুগামী সমতলের সমীকরণটা কি এসেছে, a × x - 2 প্লাস b × y + 1 প্লাস c × z = কি 0। এটা আমরা 1 নং সমতল ধরে নিলাম। এখন একটু খেয়াল করুন, ওখানে কিন্তু আমার বলা আছে সমতলটি দুইটা বিন্দুগামী, একটা হচ্ছে 2, -1, 0 আর একটা ছিল 3, -4, 5 বিন্দুগামী। তাহলে আমি একটা বিন্দু দিয়ে সমতলের সমীকরণ নির্ণয় করেছি। তাহলে এই সমতলটাই কি আমার যে দ্বিতীয় বিন্দুটা দেওয়া ছিল সেই দ্বিতীয় বিন্দু দ্বারা এটা কি হবে, সিদ্ধ হবে, অর্থাৎ দ্বিতীয় বিন্দুগামী। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি, 1 নং সমতলটি 3, -4, 5 বিন্দুগামী এবং 2x = 3y = 4z, অর্থাৎ এইটাকে আমরা হচ্ছে একটু প্রমাণ আকারে নিয়ে গেছি। তাহলে প্রমাণ আকারে নিতে গেলে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা। অর্থাৎ x এর সাথে 2 থাকতে পারবে না, y এর সাথে 3 থাকতে পারবে না, z এর সাথে কি থাকতে পারবে না, 4 থাকতে পারবে না। তাহলে যদি আমরা না রাখতে পারি সেই ক্ষেত্রে 2, 3 এবং 4 এর যে লসাগু আসে সেই লসাগু দ্বারা কি করতে হবে, আমাদের ভাগ করলে x এর সাথে 2 রিমুভ হবে, y এর সাথে 3 রিমুভ হবে এবং z এর সাথে 4 রিমুভ হবে। এই কারণে আমরা 12 দ্বারা ভাগ করেছি। তাহলে দেখুন সেক্ষেত্রে আমাদের কি আসে, x / 6, y / 4, z / 3 সরলরেখার কি সমান্তরাল। তাহলে আমরা যেহেতু 1 নং সমতলটি 3, -4, 5 বিন্দুগামী, তাহলে এই বিন্দু তার এই সমতলটা কি হবে, সিদ্ধ হবে। তার মানে x এর জায়গায় আমরা 3 বসাবো, y এর জায়গায় কি বসাবো, -4 বসাবো এবং z এর জায়গায় কি বসাবো, 5 বসাবো। এই জিনিসটাই আমরা করেছি। সুতরাং আমরা পাই a × তাহলে x এর স্থলে কি বসিয়েছি 3, 3 - 2 প্লাস b × y এর স্থলে কি বসিয়েছি -4 প্লাস 1 প্লাস c × z এর স্থলে কি বসিয়েছি 5 ইকুয়াল কি 0। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, 3 - 2 হচ্ছে 1, তাহলে a × 1 মানে a মাইনাস 3b কেন আসলো, তাহলে -4 প্লাস 1 মানে কি -3, তাহলে মাইনাস যে কি মাইনাসে না প্লাসে -3b, তারপরে প্লাস 5c = কি 0। আর এইখানে আমাদের কি আসছে, দিক অনুপাত, সরলরেখার দিক অনুপাতটা কত, 6, 4, 3, 6, 4, 3। ঠিক আছে, তাহলে এই যে 6, 4, 3 এইটার সাথে আমরা দিক অনুপাত যে ABC এটা আমরা অ্যাড করব, 6 × a তারপরে 4 এর সাথে b, 4 × b তারপরে 3 এর সাথে কি c, 3c এবং সবগুলো যোগ করে আমরা কি ধরবো, 0 ধরবো। তাহলে আমরা 2, 3 পেলাম, 2 নং এবং 3 নং। তাহলে 1, 2 এবং 3, তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ হতে আমরা দিক অনুপাতটা অর্থাৎ a, b, c অপসারণ করে পাই।
তাহলে আমরা যদি অপসারণ করি তাহলে আমাদের কি আসবে? তাহলে 1 নং সমীকরণটা আমরা একটু তুলে নিই। a ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়াই প্লাস 1 প্লাস সি জেড, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। 2 নং সমীকরণটা কি? a মাইনাস থ্রি বি, হ্যাঁ a মাইনাস থ্রি বি প্লাস 5c। তারপরে 3 নং সমীকরণটা কি? 6a প্লাস 4b প্লাস 3c ইকুয়াল 0। এখন এই সমীকরণটা 3 নং সমীকরণ নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে কিভাবে লিখলেন। এটা যদি কোনো সরলরেখা প্রমাণ আকারে থাকে তাহলে কিন্তু এভাবে লেখা যায়, দিক অনুপাতগুলো, অর্থাৎ 6a তারপরে এইটার সাথে b হবে প্লাস 4b প্লাস 3c ইকুয়াল কি 0। তাহলে এখন 1 2 3 আমরা সমীকরণটা লিখে নিলাম। এখন এই সমীকরণ থেকে কি করব? এবিসি অপসারণ করব। তাহলে এখান থেকে আমরা যদি এ অপসারণ করি তাহলে x মাইনাস টু হয়, আবার এখানে বি অপসারণ করলে ওয়াই প্লাস 1, এখান থেকে জেড অপসারণ করলে কি হয়? সি অপসারণ করলে কি হয়? জেড। একইভাবে এখান থেকে এ অপসারণ করলে 1 থাকবে, এখান থেকে বি অপসারণ করলে -3, এখান থেকে সি অপসারণ করলে কি হবে? 5। তাহলে 1 -3 5, এখান থেকে এ অপসারণ করলে 6, বি অপসারণ করলে 4 এবং সি অপসারণ করলে কি হবে? 3। তাহলে 6 4 3। তো নির্ণয়কের সাইন ইকুয়াল কি 0। এরপরে আমরা কি করব? এরপরে আমরা নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে দেখুন নির্ণয়কের বিস্তৃতিটা কি? ফার্স্টে আমরা প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে x মাইনাস টু আমরা নিলাম, প্রথমটার সাইন কি হবে? প্লাস x মাইনাস টু। তাহলে যেটা নিব যে উপাদানটা সেটার কলামবাদ সারিবাদ, তারপরে যে উপাদানগুলো থাকবে সেটার সাথে আর গুণন হবে। তাহলে -3 সাথে 3 গুণ করলে কি হয়? -9। সূত্রের মাইনাস 4 5 কত? 20। তারপরের উপাদান কি প্রথম সারির? y প্লাস 1। তাহলে এই y প্লাস 1 চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে এখন y প্লাস 1 এর কলামবাদ সারিবাদ, তাহলে থাকবে কি 1 6 5 3। তাহলে 1 এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 1 3, সূত্রের মাইনাস 5 6 30। তারপরে প্লাস জেড ইন্টু, তাহলে জেডের কলামবাদ সারিবাদ, তাহলে 1 এর সাথে 4 আর গুণন হবে, 4 মাইনাস 3 6 কত? 18, -18 ইকুয়াল 0। তো তারপরে হচ্ছে ক্যালকুলেশন, এগুলো আপনারা পারবেন সরল। তো ক্যালকুলেশন করে আমাদের কি আসলো? 29x মাইনাস 27y মাইনাস 22z মাইনাস 85 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অথবা এটাই দেখাতে বলছে, দেখানো হলো। ঠিক আছে, তো আশা করি প্রশ্ন 7 আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।